বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে একটি ইম্পর্টেন্ট টপিকস নিয়ে কথা বলবো, রেসপিরেটরি ইউনিট অ্যান্ড রেসপিরেটরি মেমব্রেন। At first, respiratory unit. Respiratory unit, which is composed of respiratory bronchiole, alveolar duct, atria and alveoli. It's a terminal portion of respiratory tract. Respiratory tract terminal portion के আমরা respiratory unit বলছি। তাকে আমরা respiratory lobule বলতে পারি, primary lobule বা lung unit। এটা হচ্ছে লাংসের ফাংশনাল ইউনিট, যেখানে লাংসের সাথে ব্লাড ক্যাপিলারির গ্যাসেস এক্সচেঞ্জ হবে। আমাদের দুইটা লাংসে অ্যাবাউট 3 মিলিয়নের মতো অ্যালভিওলাই আছে। প্রতিটা অ্যালভিওলাস অ্যাভারেজ ডায়ামিটার আমরা জানি অ্যাবাউট 0.2 মিলিমিটার। এই অ্যালভিওলার ওয়ালগুলো হচ্ছে এক্সট্রিমলি থিন অ্যান্ড বিটুইন দ্য অ্যালভিওলাই is an almost solid network of interconnecting capillaries. তাদের মাঝে interconnecting capillaries থাকে। Because of extensiveness of capillary plexus, flow of blood in alveolar wall আমরা describe করি sheet of flowing blood বলে। The alveolar gas are in very ক্লোজ প্রক্সিমিটি টু ব্লাড অফ পালমোনারি ক্যাপিলারিস। এই কারণে এটা হচ্ছে একটা ছবি, মাইক্রোস্কোপিক স্ট্রাকচার দেখানোর চেষ্টা করেছি আমরা। এতে হচ্ছে একটা অ্যালভিওলার ওয়ালের সারফেসে কীরকম দেখা যায় ক্যাপিলারিগুলো। বিতে হচ্ছে ক্রস সেকশনাল করলাম আমরা অ্যালভিওলার ওয়ালকে, সেখানে ভাস্কুলার সাপ্লাই দেখতে পাচ্ছি। তাহলে ফাংশনাল ইউনিট অফ লাংস আমরা বলছি রেসপিরেটরি ইউনিট, যেটা হচ্ছে ক্লাস্টার অফ স্ট্রাকচার অ্যারাউন্ড এ সিঙ্গেল রেসপিরেটরি ব্রঙ্কিউল। একটা সিঙ্গেল রেসপিরেটরি ব্রঙ্কিউলের অ্যারাউন্ডে 5 থেকে 6টা অ্যালভিওলার ডাক্ট থাকবে, অ্যাট্রিয়া থাকবে অ্যান্ড অ্যালভিওলাই থাকবে। আচ্ছা, ফিগার। দেন রেসপিরেটরি মেমব্রেন। আমাদের যে অ্যালভিওলার এয়ারের সাথে পালমোনারি ব্লাডের মাঝে যে গ্যাসেস এক্সচেঞ্জ হয়, সেটা কিন্তু লাংসের টার্মিনাল পোর্শনের মেমব্রেন দিয়ে হয়, নট অ্যালভিওলাই, মেমব্রেন দিয়ে হবে। এই মেমব্রেনগুলোকে কালেকটিভলি আমরা রেসপিরেটরি মেমব্রেন বলি, আমরা তাকে পালমোনারি মেমব্রেনও বলে থাকি। এখানে কি হয়, অ্যালভিওলার যে গ্যাসগুলো থাকে সেগুলো হচ্ছে ডিজলভ ইন স্মল কোয়ান্টিটি অফ অ্যালভিওলার ফ্লুইড অ্যান্ড ইন ইকুইলিব্রিয়াম উইথ পার্শিয়াল প্রেশার অফ রেসপেক্টিভ গ্যাসেস ইন অ্যালভিওলার এয়ার। অন্যদিকে পালমোনারি ক্যাপিলারি ব্লাডের মধ্যেও গ্যাস ডিজলভ থাকবে প্লাজমার ওয়াটারে এবং তার একটা টেনশন দিবে। এই কন্ডিশনগুলোর জন্যই হচ্ছে যে আমাদের গ্যাসেস বাল্ক ফ্লো অফ ডিফিউশন হয়। পরে আমরা আর ডিসকাস করবো এটা নিয়ে। আবার কী কী লেয়ার আছে রেসপিরেটরি মেমব্রেনে, আমি ইনার থেকে আউটার যদি বলি, অ্যাট ফার্স্ট a layer of fluid containing surfactant that lines the alveolus and reduce the surface tension of alveolar fluid. 2. The alveolar epithelium, যেটা কম্পোজ থাকবে thin epithelial cell দিয়ে, epithelial basement membrane. 4. A thin interstitial space between alveolar epithelium and capillary membrane. 5. The capillary basement membrane that in many places fuses with the alveolar epithelial basement membrane. Number 6, the capillary endothelial membrane. এটা হচ্ছে ফিগার, যে ফিগারে আমরা 6টা লেয়ার দেখতে পাচ্ছি। যদিও আমরা অনেকগুলো লেয়ারের নাম পড়লাম, 6টা লেয়ার, তারপরেও কিন্তু এটার থিকনেস খুবই অল্প, 0.2 মাইক্রোমিটার। অ্যাভারেজে আমরা 0.6 মাইক্রোমিটার বলতে পারি, কারণ কিছু কিছু জায়গা যেখানে নিউক্লিয়াস থাকে সেখানে একটু মোটা থাকে, একটু থিকনেস বেশি থাকে। যদি হিস্টোলজিক্যাল স্টাডিজ করি আমরা, তাহলে দেখতে পাবো যে রেসপিরেটরি মেমব্রেনের টোটাল সারফেস এরিয়া হচ্ছে 70 স্কোয়ার মিটার ইন হেলদি অ্যাডাল্ট হিউম্যান মেইলের ক্ষেত্রে, যেটা হচ্ছে আমার 25 ইন্টু 30 ফুট রুমের ফ্লোরের একটা ইকুইভ্যালেন্ট। ওকে, দেন আমরা এটাও জানি যে
ক্যাপিলারিতে টোটাল অ্যামাউন্ট অফ ব্লাড কি পরিমাণ থাকে একটা গিভেন ইনস্ট্যান্ট অফ টাইমে থাকে হচ্ছে 60 to 140 মিলিলিটার্স, খুবই স্মল অ্যামাউন্ট। তাহলে আমি চিন্তা করি এই স্মল অ্যামাউন্ট অফ ব্লাডটা যদি আমরা এন্টায়ার সারফেস, যেটা আমরা রুমের কথা চিন্তা করলাম 25 into 30 ফিট রুমের, সেখানে যদি চিন্তা করে ছড়ায় দেওয়া যায় কতটুকু থিনভাবে স্প্রেড হয়, আমরা তখনই বুঝতে পারবো যে হাউ র্যাপিডলি গ্যাসেস এক্সচেঞ্জ অকার, অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড এক্সচেঞ্জ অকার। আবার আমরা এটা জানি যে পালমোনারি ক্যাপিলারি অ্যাভারেজ ডায়ামিটার 5 মাইক্রোমিটার, অ্যাবাউট 5 মাইক্রোমিটার, এবং আমরা রেড ব্লাড সেলের ডায়ামিটারও জানি। এই কারণে হচ্ছে আমাদের ব্লাড সেল যখন পাস করবে তখন তাকে অবশ্যই স্কুইজ করে যেতে হবে, এবং যখন সে ব্লাড ক্যাপিলারিতে থাকবে তখন ব্লাড সেলের মেমব্রেনটা ক্যাপিলারি পালমোনারি ক্যাপিলারির সাথে অ্যাটাচ থাকবে প্রায়। এই কারণে হচ্ছে যে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড ট্রান্সপোর্ট করার জন্য প্লাজমার ভায়া হয়ে যেতে হয় না, সরাসরি রেড ব্লাড সেল থেকেই আমি ক্যাপিলারিতে দিয়ে দিতে পারবো। এটাও হচ্ছে আরেকটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর টু ইনক্রিজ দ্য র্যাপিডিটি অফ ডিফিউশনের জন্য। তাহলে কী কী ফ্যাক্টরের উপর ডিপেন্ড করছে আমার ডিফিউশন থ্রু দ্য রেসপিরেটরি মেমব্রেন? অ্যাট ফার্স্ট থিকনেস অফ মেমব্রেন, যেটা হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল। থিকনেস বাড়লে আমার ডিফিউশন কমে যাবে, থিকনেস কমলে ডিফিউশন বেড়ে যাবে। সারফেস এরিয়ার সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল, যত বেশি সারফেস এরিয়া থাকবে তত বেশি ভালো ডিফিউশন হবে। ডিফিউশন কোএফিসিয়েন্ট, এটা একটা পরবর্তীতে আমরা ডিসকাস করবো হোয়াট ইজ ডিফিউশন কোএফিসিয়েন্ট। যত বেশি ডিফিউশন কোএফিসিয়েন্ট থাকবে রেট অফ ডিফিউশন তত বেশি হবে। প্রেশার ডিফারেন্স একই, আমাদের মেমব্রেনের দুই সাইডে যত বেশি প্রেশার ডিফারেন্স আমরা রাখতে পারবো তত বেশি রেট অফ ডিফিউশন হবে। প্রত্যেকটি আমরা একটুখানি ইলাবোরেশন করে হালকা পাতলা জানার চেষ্টা করবো। অ্যাট ফার্স্ট থিকনেস অফ মেমব্রেন। থিকনেস অফ মেমব্রেন হচ্ছে অকেশনালি আমাদের ইনক্রিজ হবে। প্রথমে আমরা ধরি যে ইডিমা, যদি ইডিমা ডেভেলপ করে আমার ইন্টারস্টিশিয়াল স্পেস অফ মেমব্রেন অ্যান্ড অ্যালভিউলাই, তখন হচ্ছে যে শুধুমাত্র মেমব্রেন দিয়েই হবে না, ফ্লুইড দিয়েও আমার রেসপিরেটরি গ্যাসেস এক্সচেঞ্জ হবে। এবং কিছু ডিজিজ যেমন ফাইব্রোসিস অফ দ্য লাং যদি হয় তখনও হচ্ছে যে আমাদের রেসপিরেটরি মেমব্রেন থিকনেসটা কিছু কিছু পোর্শনে বেড়ে যাবে, এবং তখন হচ্ছে যে আমাদের ডিফিউশনটা বেড়ে গেলে কী হবে, ডিফিউশনটা কমে যাবে ইনভার্সলি, কিন্তু খুব বেশি এফেক্ট করে। দেন সারফেস এরিয়া ধরি আমরা, সারফেস এরিয়া কিছু কিছু কন্ডিশনে আমাদের কমে যায়, যেমন যদি আমরা কোনো একটা লাং যদি আমরা টোটালি রিমুভ করে দিই কোনো ডিজিজ কন্ডিশনের জন্য, তখনও আমাদের টোটাল সারফেস এরিয়া কমে যাবে। কিংবা কোনো ডিজিজ যেমন এমফাইসিমা, সেখানে কি হয় অনেকগুলো অ্যালভিউলার কোয়ালিসেন্স হয়ে যায়, তখন হচ্ছে যে আমাদের অ্যালভিউলার ওয়ালগুলো ডিজলিউশন হয়ে যায়, তখন অ্যালভিউলার চেম্বার নতুন করে তৈরি হয় এবং লার্জার হয় দেন অরিজিনাল ভলিউম থেকে, তখন হচ্ছে যে আমাদের সারফেস এরিয়া অনেক কমে যায়, 5 গুণের মতো কমে যায়। তখন হচ্ছে যে আমাদের যখন সারফেস এরিয়া কমে যাবে আমাদের ডিফিউশন কমে যাবে। হ্যাঁ, এই কথাতে তখন হচ্ছে যে ডিফিউশন কমে গেলে যদি মনে করো যে আমরা যদি এক্সারসাইজ করি কিংবা যে কোনো কিছু করি না কেন, তখনও কিন্তু আমাদের এটা খুবই হ্যাম্পার করবে আমাদের রেসপিরেটরি গ্যাসের এক্সচেঞ্জের ক্ষেত্রে। ডিফিউশন কোএফিসিয়েন্ট প্রত্যেকটা গ্যাসের জন্যই হচ্ছে ডিপেন্ড করে সলিউবিলিটি অফ দ্য গ্যাসেজের উপরে, এবং হচ্ছে যে মলিকুলার ওয়েটের স্কোয়ার রুটের উপর ডিপেন্ড করে। ফর এ গিভেন প্রেশার ডিফারেন্স কার্বন ডাইঅক্সাইড হচ্ছে যে আমরা জানি 20 টাইমস মোর র্যাপিডলি ডিফিউজ হবে, এবং অক্সিজেন হচ্ছে যে নাইট্রোজেন থেকে ডাবল র্যাপিডলি ডিফিউজ হবে। প্রেশার ডিফারেন্সের ক্ষেত্রে হচ্ছে আমরা আগে একটুখানি বলেছিলাম যে রেসপিরেটরি মেমব্রেনের মধ্যে প্রেশার ডিফারেন্সের কথা, যে অ্যালভিউলায় যে গ্যাসগুলো আছে তার পার্শিয়াল প্রেশার এবং পালমোনারি ক্যাপিলারি ব্লাডে যে গ্যাস আছে তার পার্শিয়াল প্রেশারের উপর ডিপেন্ড করবে। এখন হচ্ছে যে অ্যালভিউলার পার্শিয়াল প্রেশার বলতে আমরা বলতে চাচ্ছি যে কোনটা পার্টিকুলার গ্যাসের টোটাল নাম্বার অফ মলিকুলগুলো
একটা মেমব্রেনের অ্যালভিওলার সারফেসে একটা ইউনিট টাইমে যে পরিমাণ প্রেশার দিবে সেটাকে বলতে চাচ্ছি। আর যদি আমরা বলি পার্শিয়াল প্রেশার অফ গ্যাস ইন পালমোনারি ক্যাপিলারি, সেখানে আমরা বলবো যে পরিমাণ মলিকুল, নাম্বার অফ মলিকুল তারা চেষ্টা করে ব্লাড থেকে অপোজিট ডিরেকশনে চলে যেতে, সেটাকে আমরা বুঝতে পারি। এগুলোর উপর ডিপেন্ড করে আমার নেট টেন্ডেন্সি অফ গ্যাস মলিকুলের মুভমেন্ট হবে থ্রু দ্য রেসপিরেটরি মেমব্রেন দিয়ে। তাহলে কি দাঁড়াচ্ছে, যখন পার্শিয়াল প্রেশার অফ গ্যাস ইন অ্যালভিওলাই বেশি হবে, ইট ইজ ট্রু ফর অক্সিজেন, তখন হচ্ছে নেট ডিফিউশন ফ্রম অ্যালভিওলাই ইনটু ব্লাড। আর উল্টোটা যদি হয়, পার্শিয়াল প্রেশার অফ গ্যাস ইন ব্লাড ইজ গ্রেটার দেন পার্শিয়াল প্রেশার ইন অ্যালভিওলাই, ইট ইজ ট্রু ফর কার্বন ডাইঅক্সাইড, তখন নেট ডিফিউশন ফ্রম ব্লাড টু অ্যালভিওলাই অকার। তার ডিফিউশন কোএফিসিয়েন্ট বলতে আমরা কি বুঝছি, আমরা বুঝতে পারছি যে একটা ভলিউম অফ গ্লাস যেটা আমরা গ্যাস যেটা মেজার করবো মিলিমিটারে, সেই ভলিউম অফ গ্যাস ডিফিউজ করবে রেসপিরেটরি মেমব্রেন দিয়ে, রেসপিরেটরি মেমব্রেন পার স্কোয়ার মিটার দিয়ে পার ইউনিট টাইমে, যখন রেসপিরেটরি মেমব্রেন দুই পাশের প্রেশার ডিফারেন্স 1 মিলিমিটার অফ মার্কারি থাকবে, সেই ভলিউম অফ গ্যাসকে আমরা বলছি ডিফিউশন ক্যাপাসিটি। সেটা কিন্তু কনস্ট্যান্ট, একটা গ্যাসের জন্য সেটা কনস্ট্যান্ট, আমরা ডিফিউশন কনস্ট্যান্টও বলতে পারি। সেটা আসলে রিলেটেড থাকে ওই গ্যাসটার সাইজ এবং শেপের উপর নির্ভর করে। তাহলে কী দাঁড়াচ্ছে, ডিপেন্ডস অন সলিবিলিটি অফ দ্য গ্যাস, কার্বন ডাইঅক্সাইড 24 টাইমস মোর সলিবল দ্যান অক্সিজেন, এর মলিকুলার ওয়েটের উপর ডিপেন্ড করে, কার্বন ডাইঅক্সাইড 1.4 টাইমস গ্রেটার দেন অক্সিজেন, নেট ইফেক্ট কী হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড 20 টাইমস ফাস্টার দেন অক্সিজেন ডিফিউশন। আমরা জানি যে ইন কেস অফ অ্যাভারেজ অ্যাডাল্ট ইয়াং ম্যানের ক্ষেত্রে ডিফিউশন ক্যাপাসিটি যদি আমরা 21 মিলিলিটার পার মিনিট পার মিলিমিটার অফ মার্কারি ধরি, তাহলে আমরা কি বের করতে পারবো, এখান থেকে বের করতে পারবো যে রেসপিরেটরি মেমব্রেনের নর্মাল এবং কোয়াইট ব্রিদিংয়ের সময় রেসপিরেটরি মেমব্রেনের দুই পাশে প্রেশার ডিফারেন্স থাকে 11 মিলিমিটার অফ মার্কারি। আর যেহেতু আমরা জানি ডিফিউশন কোএফিসিয়েন্ট 21 মিলিলিটার পার মিনিট পার মিলিমিটার অফ মার্কারি, তাহলে কি হচ্ছে, আমাদের যে পরিমাণ অক্সিজেন আমাদের ডিফিউশন হবে রেসপিরেটরি মেমব্রেন দিয়ে ইচ মিনিটে, সেটা কীভাবে বের করতে পারবো, 21 × 11 ইকুয়াল টু 230 মিলিলিটার্স অফ অক্সিজেন। এই পরিমাণ অক্সিজেন আমার ইচ মিনিটে রেসপিরেটরি মেমব্রেন দিয়ে ডিফিউজ হবে, যেটা হচ্ছে আমার রেস্টিং বডি এই পরিমাণ অক্সিজেনই ইউজ করে, সেটা আমরা জানি। আর কার্বন ডাইঅক্সাইড আমরা মেজার করতে পারি না, আসলে করা যায় না, এটা কারণ খুব র্যাপিডলি ডিফিউজ করে এবং সেটা পালমোনারি ব্লাড এবং অ্যালভিওলার মধ্যে ডিফারেন্স খুবই অল্প 1 মিলিমিটার অফ মার্কারি। তারপরে কিছু অ্যাডভান্স টেকনিক আছে যেগুলোর মাধ্যমে মেজার করতে পারি, সেখান থেকে আমরা দেখতে পাই ডিফিউশন ক্যাপাসিটি ফর কার্বন ডাইঅক্সাইডের জন্য 400 to 450 মিলিলিটার পার মিনিট পার মিলিমিটার অফ মার্কারি। আমরা দেখতে পাচ্ছি এখানেও কার্বন ডাইঅক্সাইড 20 টাইমস মোর গ্রেটার দ্যান অক্সিজেন। কিন্তু যখন আমরা এক্সারসাইজ করব তখন কিন্তু আমাদের পালমোনারি ক্যাপিলারিগুলো ওপেনিং হবে, এই জন্য হচ্ছে সারফেস এরিয়া বেড়ে যাবে। এই কারণে অক্সিজেনের ক্ষেত্রে আমরা 80 মিলিলিটার পার মিনিট পার মিলিমিটার অফ মার্কারি পাবো ডিফিউশন ক্যাপাসিটি, অ্যান্ড ফর কার্বন ডাইঅক্সাইডের জন্য 1200 to 1300 মিলিলিটার পার মিনিট পার মিলিমিটার অফ মার্কারি পাবো। যে কোনো ডিজিজে আমার যদি ডিফিউশনটা ইম্পেয়ার হয়, তাহলে কিন্তু আমাদের অক্সিজেন ডিফিউশনটা মোর সিরিয়াসলি ইম্পেয়ার্ড হবে দেন কার্বন ডাইঅক্সাইড, কারণ আমরা জানি কার্বন ডাইঅক্সাইডের ডিফিউশন ক্যাপাসিটি কোএফিসিয়েন্ট বেশি দেন অক্সিজেন। এটা হচ্ছে একটা গ্রাফ যেখানে আমরা রেড কালার ইউজ করেছি রেস্টিং কন্ডিশন এবং ব্লু কালার ফর এক্সারসাইজ, যেখানে আমরা অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড দেখলেই বুঝতে পারবো কিভাবে চেঞ্জ হচ্ছে। তাহলে আমরা কি বলতে পারছি, ডিফিউশন ক্যাপাসিটি ডিক্রিজ হবে এই কন্ডিশনে, যে কন্ডিশনে আমার অ্যালভিওলার ক্যাপিলারি থিকনেসটা বেড়ে যাবে। কি কন্ডিশনে বাড়ে, লাং ফাইব্রোসিস, পালমোনারি ইডিমা, এবং কিছু কন্ডিশনে আমার সারফেস এরিয়াটা কমে যায়, এমফাইসিমা, কলাপস, এগুলোতে আমার ডিফিউশন ক্যাপাসিটিটা কমে যাবে। থ্যাংক ইউ ফর ইউর পেশেন্স শেয়ারিং।